ঘর ভর্তি লোকের মাঝে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। সামনে নিজের পায়ের নখ দিয়ে মেঝে খুঁটে চলেছি। মেঝে খুঁড়তে খুঁড়তে আমার পায়ের নখ ভেঙে যাচ্ছে, তবুও আমার পা থামছে না। আমি নিচে তাকিয়ে আছি, সেই থেকে গালে হাত দিয়ে। প্রচন্ড জোরে আঘাতের ফলে গাল ফুলে পুরো টনটন করছে। সকলে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন আমাদের সহমর্মিতা দেখাচ্ছে। আমাকে সকলের সহানুভূতি দেখার কারণ হচ্ছে মাত্র আমার ফুলের মতো নরম হাতে থাপ্পড় মারা হয়েছে, আর থাপ্পড়টা যেই অপরাধে আমি খেয়েছি সেই অপরাধী আমার জানা নেই। আমি অশ্রু ভরা চোখে মাথা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছি। আমাকে থাপ্পড়টা মেরেছে নিভ্র ভাই, যে এখন খুব শান্তভাবে আমার সামনে থাকা সোফায় বসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লজ্জায় আমি তার দিকে চোখ তুলে তাকাতে পারছি না। তার দিকে না তাকিয়েও আমি বুঝতে পারছি উনি শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। ওনার দৃষ্টি শান্ত হলেও বড্ড ভয়ঙ্কর, যেই দৃষ্টি আমার চোখে পড়লে আমার বুক কেঁপে ওঠে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। আমাকে নিভ্র ভাই থাপ্পড় মেরেছে এই কথা শুনে আমার বড় ভাই শুভ্র দৌড়ে এলো। বাসর ঘরে ঢুকেই দেখলো আমি চুপচাপ দাঁড়িয়ে চোখের জল ফেলছি, আর নিভ্র ভাই সামনের সোফায় বসে আমার দিকে গরম চোখে তাকিয়ে আছে। বন্ধুকে শান্ত করার জন্য ভাইয়া নিভ্র ভাইয়ের দিকে এগিয়ে গেল। তার পাশে বসে তার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে? হঠাৎ এই ভোর সন্ধ্যায় মেয়েটাকে মারছিস কেন? নিভ্র ভাইয়ের প্রশ্নই যেন যথেষ্ট ছিল নিভ্র ভাইয়ের রাগকে বাড়িয়ে তোলার জন্য। উনি বসা থেকে উঠে দাঁড়িয়ে আমার দিকে তেড়ে আসেন। আমার কাছে এসে আমার গাল চেপে ধরে বলেন, ছেলেদের সঙ্গে ঢলাঢলি করতে অনেক ভালো লাগে, তাই না? অপমানে আমার চোখ দিয়ে জল গড়াচ্ছে, তবু আমি টু শব্দটি করিনি। আমি যতই দুর্বল হই না কেন, বাইরের লোকের সামনে কখনো নিজের দুর্বলতা প্রকাশ করি না। আর বর্তমানে আমি এমন জায়গায় আছি যেখানে বাইরের লোক ভর্তি। এমনিতে শুধু নিভ্র ভাইয়া থাকলে কেঁদে দিতাম, কিন্তু এখন অন্য লোক আছে এখানে, তাই জোর করে হলেও চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে দিচ্ছি না। আমার চোয়াল শক্ত করে রেখেছি। বুঝতে পেরে নিভ্র ভাই আরো জোরে চেপে ধরলেন আমার মুখ। ওনার 5 আঙ্গুল যেন আমার মুখের মাংস ভেদ করে ভেতরে ঢুকে যাবে। দাঁতের সাথে ওনার আঙ্গুল বাড়ি খাচ্ছে। আমি চুপচাপ চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছি। আমার চোখের কোণে অশ্রুর আবির্ভাব দেখে নিভ্র ভাই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। ওনার ধাক্কা দেওয়ায় আমি ছিটকে টি টেবিলের উপর পড়লাম। টি টেবিলের কোণায় লেগে আমার কপাল কেটে গেছে। কপাল থেকে অল্প বিস্তর রক্ত বের হচ্ছে, কিন্তু নিভ্র ভাই সেদিকে চোখ নেই। উনি আমার দিকে না তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে বললেন, শুভ্রর গায়ে হলুদে যেন তোকে না দেখি, দেখলে এর থেকেও বাজে অবস্থা হবে। কথাটা বলেই উনি বেরিয়ে গেলেন। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। তারপর শাড়ির আঁচলে মুখ চেপে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে নিজের ঘরে চলে এলাম। ঘরে এসেই বিছানায় বালিশে মুখ গুজে কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। ছাদের এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে দেখতে সিগারেট খাচ্ছে নিভ্র। আজ হৃদয়ে অনেক বড় দহন লেগেছে, যেটা পোড়ানোর ক্ষমতা একমাত্রই এই সিগারেটেরই আছে। একজন কাছে থাকলে অবশ্য খানিকটা ক্ষতটা প্রলেপ লাগত, কিন্তু তার উপর বেজায় ক্ষেপে আছে নিভ্র। তাই তার সান্নিধ্যে এখন না যাওয়াটাই ভালো। হঠাৎ নিজের কাঁধে কারো স্পর্শ অনুভব করে নিভ্র, তবুও পেছন ফিরে তাকায় না মানুষটার দিকে। নিভ্র জানে মানুষটা শুভ্র। শুভ্র মলিন কণ্ঠে বলল, এতই যখন ভালোবাসিস নিদ্রাকে, তখন ওকে বললেই পারিস। শুধু শুধু মেয়েটাকে কেন এত কষ্ট দিচ্ছিস? দেখছিস মেয়েটা তোর এমন ব্যবহারে কতটা কষ্ট পেয়েছে। তুই এত পাষাণ কবে হলি রে? আমার বোনের কষ্ট চোখে পড়ে না? নিফ্লো সিগারেটের ধোঁয়া মুখ থেকে ছাড়তে ছাড়তে বলে, যেই জিনিস অতি সহজে পাওয়া যায় তার মূল্য নেই শুভ্র। দুর্লভ যা তা নিজের কষ্টে অর্জন করতে হয়। নিদ্রা তার নিজ দোষে আমার থেকে এমন ব্যবহার পেয়েছে। সে যদি নীরবের সঙ্গে এত ক্লোজ না হতো তাহলে এত কিছু হতোই না। আর পাষাণ আমি নই, তোর বোন। সে কেন বোঝে না তার না বোঝার কারণে একজনের হৃদয় প্রতিনিয়ত দহনে দগ্ধ হচ্ছে। সেই হৃদয়ের দহনের কাছে নিদ্রার কষ্ট কিছুই নয়। নিদ্রা সেই মানুষটার ভালোবাসা বুঝতে পারলেই বিষক্রিয়া হবে সেই মানুষটার বিষাক্ত ভালোবাসায়। বিষাক্ত ভালোবাসায় দহন না হওয়া অব্দি নিদ্রার নিস্তার নেই। নিভ্রর কথা শুভ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলে, যা মন চাই কর, কিন্তু আমার বিয়ের হলুদে যেন আমার বোনের মুখে হাসি দেখি।
ও যদি বিয়ের হলুদে না আসে তাহলে আমি বিয়ের হলুদ গায়েও ছোঁয়াবো না, আর এটা আমার প্রমিস। বলেই চলে গেল শুভ্র। নিফ্র শুভ্রর যাওয়ার পানে তাকিয়ে আবারও সিগারেট খাওয়াই মন দিল। সন্ধ্যে 7টা নাগাদ আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে আশেপাশে তাকালাম, পুরো ঘর ডিম লাইটের আলোয় আলোকিত হয়ে আছে। সন্ধ্যা 7টা বাজতেই টাইমারের জন্য আমার রুমের ডিম লাইট অন হয়ে যায়, তাও আবার ছোট ছোট হলুদ রঙের। মৃদু হেসে ঘরটাকে দেখে নিলাম। বিছানায় আড়মোড়া ভেঙে উঠে বসতেই পায়ের কাছে খচখচে আওয়াজ হলো। মনে হচ্ছে কোনো কাগজ আছে। বিছানায় হাতড়ে ভাঙা চশমা খুঁজে নিলাম, যেটা নিব্র ভাইয়ের থাপ্পড়ে ভেঙে গেছে। আমি ভাঙা চশমাখানা চোখে দিয়ে টেবিল ল্যাম্প জ্বালালাম। টেবিল ল্যাম্প জ্বালাতেই ঘরের খানিকটা অংশ আলোকিত হলো। টেবিল ল্যাম্পের কাছে বসে কাগজটা খুললাম। কাগজটা কারোর চিঠি। চিঠির প্রথম লাইনটা পড়তেই মন ভরে উঠল। চিঠিটা বুকে চেপে বড় করে নিঃশ্বাস নিয়ে হাসি মুখে বললাম, রাত। জানি না মানুষটা কে, কিন্তু যখনই আমার মন খারাপ থাকে কিংবা যখনই নিব্র ভাই আমাকে বকাবকি করেন, সেদিনই আমার মন ভালো করতে এভাবে লুকিয়ে লুকিয়ে চিঠি দেন। জানি না কোন ফাঁকে কখন আমার ঘরে আসেন, কিন্তু আমি নজর রেখেও কোনোদিন তার হদিশ পাইনি। কিছু না কিছু একটা করে হুট করে আমার চোখের সামনে চিঠি হাজির করে। পুরনো কথা বাদ দিয়ে চিঠি পড়তে শুরু করলাম। প্রিয় রাত, কেমন আছেন? ভালো থাকার কথা নয়, যতটুকু আমি জানি, কারণটা আপনি জানেন, তবুও বলছি। আজ আবারও আপনার সেই হিটলার নিব্র ভাই আপনাকে বকেছে, তাই না? জানি তো, লোকটা অনেক বড় খোপখোস, না হলে আপনার মতো পিচ্চি বাচ্চা কিউট মাসুম মেয়েকে কেউ এভাবে বকে? আমি হলে আপনাকে মাথায় তুলে রাখতাম, কখনো কাঁদতে দিতাম না, আর আপনার সব ভুল মুচকি হেসে মেনে নিতাম। সঙ্গে আপনাকে বোঝাতাম যেন ভুলটা দ্বিতীয়বার না করেন। আপনার মন খারাপ হলে আমারও মন খারাপ হয়, কারণ আপনার আশেপাশে থাকা ভিড়ের মাঝেই মিশে আছি আমি। প্লিজ মন খারাপ করবেন না। আর আপনার ঘরে আপনার পড়ার টেবিলের উপর বক্সে থাকা কাঁচা হলুদ শাড়িটা আমার শালাবাবু থুক্কু শুভ্র ভাইয়ের বিয়েতে পরবেন কিন্তু। ইতি, আপনার মন ভালো করার মানুষ, আধার। চিঠিটা পড়ে কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো। চিঠিতে থাকা মানুষটার প্রতি কৃতজ্ঞতা বেড়ে গেল। মানুষটা আমার দুঃসময়ের সঙ্গী। আমার যখনই মন খারাপ হয় তখনই মানুষটা আমায় হাসায়। মনের অজান্তে ওনাকে নিজের মনে বন্ধুত্বের জায়গা দিয়ে ফেলেছি, যেটা আমার কাছে অনেক বড় কিছু। মানুষটা আমার সুখে দুঃখে সব সময় আমার পাশে ছিল, তাই কোনোদিন মানুষটার খারাপ সময় তার পাশে থাকার সুযোগ পেলে সেই সুযোগ হাতছাড়া করব না, এগিয়ে দেব সাহায্যের হাত। আমি ওনার চিঠিটা সযত্নে আমার ডায়েরির ভাঁজে তুলে রাখলাম, আর সেখানে রেখে দিলাম একটা তাজা গোলাপ। ডায়েরি বন্ধ করে বইয়ের ফাঁকে রাখলাম। তারপর হাত দিলাম টেবিলে থাকা কালারিং কাগজে মোড়ানো গিফটটাতে। গিফট খুলতেই চোখের সামনে উন্মোচিত হলো একটি হলুদ শাড়ি। আসলে এই রংটা কাঁচা হলুদ রঙের সুতির শাড়ি, তার সঙ্গে ম্যাচিং করা হলুদ রঙের মধ্যে গোল্ডেন পাড়ের ব্লাউজ। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এটা বিয়েতে পরবো কি করে? নিব্র ভাই তো বিয়ের হলুদের আশেপাশেও যেন আমাকে দেখতে না পায় সেই ওয়ার্নিং দিয়েছে। নিব্র ভাইয়ের কথা মনে পড়তেই মনটা আবার খারাপ হয়ে গেল। নিচে এখন ভাইয়ার মেহেদির অনুষ্ঠান হচ্ছে, অথচ কেউ আমার খোঁজ অবধি করেনি। সবাই নিব্র ভাইকে ভালোবাসে, কেউ আমাকে ভালোবাসে না। বছরের শেষের আর শুরুর দিকের মাস দুটো ডিসেম্বর আর জানুয়ারি, আর এই ডিসেম্বর এবং জানুয়ারিতেই সবচেয়ে বেশি শীত পড়ে। বাংলাদেশের শীতকাল মানেই বিয়ের মৌসুম। এই সময় একের পর এক শুধু বিয়ের দাওয়াতই আসতে থাকে। বিয়ের দাওয়াত মানেই খাওয়া দাওয়া, সুন্দর করে সেজেগুজে যাব বিয়েতে, ছবি তুলতে আর কবজি ডুবিয়ে খেতে। কিন্তু বিয়ের মৌসুমে যদি নিজের বাড়িতে বিয়ে লাগে তাহলে ফুরসতি মেলে না, এক দণ্ড বসা। এই দিক দিয়ে নিব্র ভাইয়ের বদৌলতে আমি বেশ আরামসে আছি। আমার বড় ভাইয়ের বিয়ে, অথচ আমার কোনো কাজ নেই। নিব্র ভাই আমাকে আজাইরা বসিয়ে দিয়েছে, এই দিক দিয়ে ওর কাছে অনেক কৃতজ্ঞ। আমি আবার বড্ড আলসে মানুষ, কাজকর্ম ঠিক করতে পারি না, মানে চাই না করতে। তাই ভাইয়ের বিয়েতে ঠান্ডা পানির সুইমিং পুলে হাত পা ডুবিয়ে বসে থাকার মতো সৌভাগ্য কারোর হয় না। সেই সৌভাগ্য যে আমার হয়েছে তা কম কি? আমি আরামসে সুইমিং পুলে হাত পা ডুবিয়ে বসে আছি। ভাইয়ার মেহেদির অনুষ্ঠান, অথচ আমার হাতে মেহেদি নেই, আর থাকবারও কথাও না। ওসব হাতের রং চং মেখে সং সাজার কোনো ইচ্ছে আমার নেই। আমি আবার মেহেদি দেওয়া পছন্দ করি না।
বাড়ির সকলে আমার এই স্বভাবের জন্য খ্যাপায়, এই বলে যে মেহেদি দেওয়া পছন্দ না হলে যখন আমার নিজের বিয়ে হবে তখন কি করব। কিন্তু তখন তো দিতেই হবে। কিন্তু আমিও পাল্টা যুক্তি দিতে জানি। সোজা বলেই দিছি বিয়ে করব না, দরকার পড়ে চাকরি করে পুরো বাংলাদেশ ঘুরবো, তবুও বিয়ে করব না। আজিজ তালুকদার, শুভম চৌধুরী এবং মেহরান হোসেন 3 বন্ধু। 3 বন্ধুর মধ্যে আজিজ তালুকদার হলেন আমাদের বাবা। আমরা 3 ভাই বোন। আমি জান্নাতুল তিরানা নিদ্রা, আমার যমজ বোন জান্নাতুল তিরানা তন্দ্রা, আর আমাদের দুজনের বড় শুভ্র তালুকদার হলো আমাদের ভাইয়া। আমরা 2 বোন যমজ হলেও একেবারে একই রকম দেখতে না। আমাদের চেহারা সম্পূর্ণ ভিন্ন হলেও ব্যবহার খানিকটা একই রকম। শুভম আঙ্কেলের আবার 1 ছেলে 1 মেয়ে। বড় মেয়ে নীলাদ্রিতা চৌধুরী, যার বিয়ে আমার ভাইয়ের সাথে হচ্ছে। দুজনের প্রণয়ের বিয়ে। ছোট ছেলে নীরব চৌধুরী, যে আমার অভ্র আর তন্দ্রার বয়সী। আর আমরা 4 জনে বেস্ট ফ্রেন্ড। আমাদেরকে দেখলে যে কেউ ভাই বোন বলবে, কারণ আমাদের মাঝে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং। মেহরান আঙ্কেলের আবার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে মেহরান হোসেন নিব্র, যে স্বভাবের দিক থেকে একেবারে গম্ভীর আর বদমেজাজি। ছোট ছেলে মেহরাব হোসেন অভ্র, যে একেবারেই আমার মতো চঞ্চল আর আমার বয়সী। আর সবার ছোট হলো নিশিতা হোসেন নিতা, বয়স 20 বছর। আমরা সকলেই ওকে নিশি বলে ডাকি। একদম মিষ্টি একটা মেয়ে, সবে অনার্স 2nd ইয়ারে। আমি জান্নাতুল তিরানা নিদ্রা, বয়স 25 বছর, সবে মাত্র মাস্টার্স ফাইনাল ইয়ারে উঠেছি। আমি তন্দ্রা, অব্র আর নীরব 4 জনেই আমরা মাস্টার্স ফাইনাল ইয়ারে, আর 4 জনই কমার্স সেক্টরে জাহাঙ্গীরনগরে অধ্যয়নরত। মনটা আজ বড্ড খারাপ। আধারের দেওয়া শাড়ি বোধহয় আমার আর পরা হবে না। নিব্র ভাই তো বলেই দিয়েছে আমি ভাইয়ার বিয়ের হলুদে যেতে পারবো না। বিয়ের হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমার মন খারাপ হচ্ছে না। মন খারাপ হচ্ছে যখন হাজার লোকের মাঝে মিশে থাকা আধার আমাকে হলুদ শাড়ি ভাজে দেখবে না, তখন তার কেমন লাগবে। আধারের মন খারাপ হবে ভাবতেই আমার মন খারাপ হয়ে গেল। সুইমিং পুলের পানিতে পা ডুবিয়ে 2 পায়ে উড়োতে হাত রেখে গালে হাত ঠেকিয়ে উদাস ভঙ্গিতে বসে আছি। হঠাৎ পাশে কারোর উপস্থিতি টের পেলাম। মুখ ফিরিয়ে দেখলাম বেগুনি রঙের পাঞ্জাবি আর সাদা রঙের পাজামা পরিহিত ভাইয়া। ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বিস্তর হেসে বলল, এভাবে মন খারাপ করে ঠান্ডা রাতে সুইমিং পুলে পা ডুবিয়ে বসে আছিস কেন? ঠান্ডা লেগে যাবে তো। নিজে চিন্তা একেবারেই নেই। তোর কিছু হলে ওইদিকে আরেকজনের যে হৃদয় দহন হবে সেটা কি তোর জানা আছে? আমি অবাক হয়ে বললাম, কার? আর কার? আমার প্রাণপ্রিয় বন্ধু নিব্রত। আমি ভেঙচি কেটে সামনের দিকে তাকিয়ে বললাম, ওনার আবার আমার জন্য কষ্ট লাগে নাকি? উনি তো হৃদয়হীন। আমি হীনা, উনি বেশ সুখেই আছেন। আমাকে ছাড়া থাকা শিখে গেছেন। এখন আর আমার প্রয়োজন পড়ে না ওনার। আমার কথা ভাবলে ঘর ভর্তি লোকের সামনে চর মারতেন না। আবার আমাকেই আমার ভাইয়ার বিয়ের হলুদে যেতে মানা করেছেন। তুই যে অনেক কিছুই বুঝেও বুঝিস না নিদ্রা। তুই যদি বুঝতি তাহলে নিদ্রকে তোকে মারতে হতো না। নিদ্র তোকে কেন মেরেছে সেটা তুই বুঝলে হয়ে যেত। যাক, যখন সময় হবে তখনই বুঝবি। নির্ভর তোকে প্রয়োজনীয়তা কমে যায়নি, বরং ওর প্রয়োজন তুই বুঝিস না। ও, এখন তো তুমি তোমার বন্ধুর হয়েই কথা বলবে। তোমার বন্ধু আগে না আমি আগে? আমি তোমার বোন আর ও তোমার বন্ধু। বন্ধু গেলে আবার আসবে, কিন্তু বোন আসবে না। তোরা দুজনেই আমার কাছে সমান। কেউ কারো থেকে কোনো অংশে কম নয়, বরং দুজনেই খুবই প্রিয়। এমন বন্ধু গেলেও আর আসবে না, আর এমন বোন গেলেও আসবে না। তাই কাউকে হারতে চাই না। তোরা দুজনেই আমার কাছে সমান। নিব্র ভাইয়া তো সবার সঙ্গেই অনেক ভালো ব্যবহার করে, তাহলে আমার সঙ্গে এমন ব্যবহার করে কেন? ও কি বোঝে না ওর এই ব্যবহারে আমার হৃদয়কে প্রতিনিয়ত ব্যর্থতার আগুনে দগ্ধ করে? প্রতিনিয়ত আমার হৃদয় দহনে দগ্ধ হচ্ছে, কিন্তু সেটা নিব্র ভাইয়ের চোখে পড়ে না। আমার প্রশ্নের জবাবে ভাইয়া কিছু বলল না। আমিও আর আশা করলাম না ভাইয়ার থেকে কোনো উত্তর। এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছি। আমাদের বাড়ির সুইমিং পুল আমাদের বাড়ির ছাদে। এখানে সুইমিং পুলে বসলে সুইমিং পুল থেকে পুরো ঢাকা শহর দেখা যায়। দৃশ্যটা অনেক জোস। কেউ না চাইতেও একবার সেদিকে তাকালে চোখ আর ফেরাতে পারে না। আমি সেদিকে এক মনে চেয়ে আছি। কিছুক্ষণ ভাইয়া আর আমি একসাথে বসে থাকার পর আমাদের রাতের খাবারের ডাক এলো।
এখন খেতে যেতে হবে। মেয়ের বাড়ির লোক চলে গেছে, সেই সাথে নীলা আপু আর নীরব। আমি আর ভাইয়া উঠে নিচের উদ্দেশ্যে হাঁটা ধরলাম। নিচে আসতেই দেখি নিব্র ভাইয়া এখনো নিচে আসেনি খেতে। এই সুযোগে এই ফাঁকায় খেয়ে উঠে যাব। আমি সুযোগ বুঝে সবার আড়ালে প্লেটে অল্প কয়টা ভাত নিলাম আর কয়টা চিংড়ি কপাকপ কোনো রকমে গিলছি, যেন কেউ না দেখে ফেলে। দেখলে তো আর নিস্তার নেই। তাড়াতাড়ি খেয়ে যেই না উঠে রান্নাঘরের দিকে পা দেব, অমনি কেউ পেছন থেকে আমার হুডি ক্যাপ ধরে টান দিল। আমি ভয়ার্ত চোখে আস্তে আস্তে পেছন ফিরলাম। যা আশঙ্কা করেছিলাম তাই হলো। নিব্র ভাই আমার হুডি ধরে দাঁড়িয়ে আছেন। ওনার পরনে ব্ল্যাক শার্ট উইথ ব্ল্যাক স্যুট। ওনার কালো রং খুব পছন্দ, তাই কালো রংটাই বেশিরভাগ পরেন। আমার দিকে তাকিয়ে আছেন উনি শান্ত দৃষ্টিতে। ওনার দৃষ্টি দেখেই বুঝতে পারছি আমার প্রতি ওনার রাগ এখনো কমেনি। উনি আমার হুডির ক্যাপ আস্তে করে 2 হাতে ধরে আমার মাথায় দিয়ে দিলেন হুডি। আমার হাত থেকে খাবারের প্লেট নিয়ে বললেন, তোমার হাইটের জন্য তোমাকে পিচ্চি বলি, ব্যবহারের জন্য আর চেহারার ভাবভঙ্গির জন্য পিচ্চি বলি। তার মানে এই নয় তুমি সত্যি সত্যি পিচ্চি আর পিচ্চির মতো খাবার খাবে। তুই পিচ্চি নাকি বুড়ো সেটা আমি চাইলে এখনই বুঝিয়ে দিতে পারবো। আজ বাসর করলে কাল প্রেগনেন্ট হয়ে যাবে, তাই চুপচাপ বসো আর আমি যতটুকু খাইয়ে দিচ্ছি খাবে। ওনার এমন কথায় আমার নাক কান লাল হয়ে যায়। মানুষটা আসলে অসভ্য আর খুক্ষুস, না হলে বাড়ির বড়দের সামনে কেউ এরকম লাজ শরমহীন কথাবার্তা বলে? আমি চুপচাপ এখনো দাঁড়িয়ে আছি দেখে নিব্র ভাইয়া আমায় টেনে হিচড়ে চেয়ারে বসিয়ে দিলেন। ওনাকে দেখে খাওয়ার টেবিলে ইতিমধ্যে সব আলোচনা বন্ধ হয়ে গেছে। উনি খাবার টেবিলে কথা বলা পছন্দ করেন না, তাই ওনার সামনে কেউ খাওয়ার টেবিলে কথা বলে না। নিব্র ভাইয়া আমাকে খাইয়ে দিচ্ছেন আর আমি খেতে খেতে ওনাকে এক দৃষ্টিতে দেখছি। মানুষটা বড়ই অদ্ভুত, শুধু আমার উপর রাগ আর চোটপাট করে। এটা বোঝে না যে তার এমন ব্যবহারে আমাকে কষ্ট দেয়। আমার কথা হয়তো তার আর মনে পড়ে না। আমি শুধু তার রাগ ঢালার পাত্রী। আমি কেন ওনার জন্য আমার বন্ধুদের থেকে দূরে থাকবো? উনি শুধু আমার উপর তেজ দেখাবেন আর আমাকে ওনার বাড়ির 4 দেওয়ালে বন্ধ করে রাখবেন, আর সেটা আমি হতে দেব? কখনোই না। জান্নাতুল তিরানা নিদ্রার উপর আজ অবধি কেউ জোর খাটাতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। আমার বাবা মা কখনোই আমি যেটা চাইনি তাতে জোর করেনি, তাই বাইরের কেউও আমার ওপর অধিকার খাটানোর ক্ষমতা রাখে না। যে আমার কথা ভাবে না সে আমার কেউ না। ভাবতেই মুখ ঘুরিয়ে নিলাম। আমি মুখ ঘুরিয়ে নিতেই নিব্র ভাই কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, এরপর প্লেটে পানি ঢেলে উঠে দাঁড়ালেন। আমায় বললেন, আমার সঙ্গে বেসিনের কাছে চলো। যাব না আমি। আমার মুখ আমি ধুতে পারি। আমি এখনো বাচ্চা নই যে তোমাকে আমার মুখ ছোটবেলার মতো ধুয়ে দিতে হবে। আমি পারি নিজের কাছে নিজে করতে। আমার কথার পরিপ্রেক্ষিতে নিব্র ভাইয়া কিছু শুনলেন না। আমায় টেনে নিয়ে গেলেন বেসিনের কাছে। আমি জানতাম এটাই হবে। উনি কখনোই আমার কথা শোনেন না, তবুও আমি সবসময়ই বলে যাই। আমি রাগে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইলাম। উনি প্রথমে নিজের হাত ধুলেন, অতঃপর আমার মুখ ধুয়ে দিয়ে আমায় ইশারা করলেন আমার ঘরে যেতে। ওনার ইশারা পাওয়া মাত্র ধূপ ধাপ পা ফেলে সিঁড়ি দিয়ে উঠে এলাম, কিন্তু ঘরে গেলাম না। সোজা ছাদে সুইমিং পুলের কাছে চলে এলাম। আবারও জিন্সের পা গুটিয়ে সুইমিং পুলে পা ডুবিয়ে বসলাম। শীত না পড়লে এই রাতে এখন গোসল করতাম, কিন্তু আমি আবার গোসল প্রিয় মানুষ। গরমকালের দিনে 3 বার গোসল করি। আমি ছাদে এসে পা ডুবিয়ে বসলাম। বাবা মেহেরান আঙ্কেলের সঙ্গে ছাদ সাজানোর কাজে তত্ত্বাবধায়কের দিকটা দেখছিলেন। ভাইয়ার পরশু বিয়ে, সেই খুশিতে তালুকদার বাড়ি অনেক ঘটা করে সাজানো হচ্ছে। আমাদের পরিবার, আমার বাবাই একমাত্র ছেলে, আর একমাত্র ছেলেরও একমাত্র ছেলে আমার ভাইয়া। তাই ভাইয়ার বিয়েতে কোনো কিছুর কমতি রাখতে চাচ্ছে না বাবা। সব দিক দিয়ে যেটা সবটা ঠিক হয় সেই ব্যবস্থাই করছে। মেয়েকে এই শীতের রাতে আনমনে সুইমিং পুলে পা ডুবিয়ে বসে থাকতে দেখে মিস্টার আজিজ তালুকদারের কপালে ভাঁজ পড়ল। বন্ধুকে কাজের দায়িত্ব দিয়ে ভ্রু কুটি কিঞ্চিত কুচকিয়ে এগিয়ে গেলেন সুইমিং পুলের দিকে। পা গুটিয়ে মেয়ের পাশে বসে পড়লেন। মেয়ে তার পাশে কারো উপস্থিতি পেতেই পাশ ফিরে তাকালো। বাবাকে দেখেও কিছু বলল না। মেয়ের এহেন ব্যবহারে আজিজ তালুকদার অবাক হন। তার মেয়ে কখনোই তাকে দেখে এত চুপচাপ শান্ত থাকে না।
তার 2 মেয়ে বড় আদরের। বড়টা শান্ত হলেও ছোটটা চঞ্চল আর বাবা প্রিয় বেশি। তাই ছোটজন বাবাকে দেখলেই বাবাকে ছড়িয়ে ধরে বসে থাকে। আজিজ তালুকদার বুঝলেন মেয়ের মন খারাপ, তাই মেয়ের মন ভালো করার উদ্দেশ্যে কিঞ্চিত হেসে বললেন, আমার ছোট আম্মুটা চুপ করে আছে কেন? আজ বাবাকে দেখেও কিছু বলল না। আমার আম্মুর কি মন খারাপ? বাবার কথার প্রতি উত্তরে কিচ্ছু বললাম না। আমার নিস্তব্ধতা বাবাকে কষ্ট দিচ্ছে। বাবা আবারও বলল, তবে এবার আর আগের মতো খুশি মুখে নয়, বরং মলিন কণ্ঠে। কি হয়েছে আমার আম্মুর? এভাবে একাই কি ঠান্ডার মধ্যে বসে আছে কেন? আচ্ছা বাবা, আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেই কেন আমাদের কষ্ট দেয়? মেয়ের এহেন প্রশ্নে অবাক হন না মিস্টার আজিজ তালুকদার, কারণ মেয়েটা তার অল্পতেই মন খারাপ করে, কারণ নিদ্রা বেশ ইমোশনাল। আজিজ তালুকদার আলতো হেসে বললেন, আম্মু আমাদের যে ভালোবাসে সেই আমাদের বেশি কষ্ট দেয়, কারণ সে সেটা আমাদের ভালোর জন্যই করে। তারা মনে করে আমাদের ভালোর জন্য যদি তারা আমাদের কষ্ট দেয় তাহলে তাদের একটু খারাপ ব্যবহারে আমরা ভালো থাকব। বস্তুত কথাটা কিছু ক্ষেত্রে সঠিক, আবার কিছু ক্ষেত্রে সঠিক নয়, কারণ অনেকেই সেই ব্যবহারের কারণে এতটাই ভেঙে পড়ে যে জীবনে তারা এগিয়ে যেতে চায় না। তাই আপনজনদের কাছ থেকে আঘাত পেলে ভেঙে না পড়ে এগিয়ে যেতে হবে আমাদের। মানুষটাকে বুঝিয়ে দিতে হবে আমরা ভাঙতে নয় গড়তে জানি। কথাটা বলেই উনি চলে গেলেন। মেয়েটাকে এখন একটু সময় দেওয়া দরকার। এই বয়সে একটু আবেগের হেরফের হয়, তাই বলে তাকে প্রশ্রয় দিতে নেই, বরং সময় দিতে হয়। মেয়েটা তার একটু সময় পেলে সবকিছু গুছিয়ে উঠবে। বাবা চলে গেলেও আমায় এক রাশ চিন্তা ভাবনা দিয়ে গেল। আমাদের আপনজনরা আমাদের ভালোর জন্যই আমাদের কষ্ট দেয়, কিন্তু এমন কষ্ট দেওয়ার কি দরকার যেখানে সেই কষ্টের জন্য আমাদেরই মন খারাপ হয়? ব্যাপারটা গোলেমেলে, তবে অসম্ভব নয়। ভাবনা কাটিয়ে উঠলাম, এখানে আর বসে থাকা যাবে না। স্লিপার পরে ছাদের আরেক কোণায় এগিয়ে গেলাম। ছাদ সাজানো হচ্ছে হলুদ রঙের রং বেরঙের ফুল দিয়ে, কারণ কাল এখানেই ভাইয়ার বাড়ির হলুদ হবে। ছেলে আর মেয়ে দুজনের হলুদ একসঙ্গেই হবে। কাল নীলা আপু আর নীরবও আসবে। নিজের বাড়িকে এই প্রথম রঙিন সাজে সেজে উঠতে দেখে মন ভরে উঠল। মনটা নিমেষেই বদলে গেল। আধারের জন্য হলেও কাল যাব। মানুষটা হাজার মানুষের ভিড়ে আমায় হলুদ রঙের শাড়ির মাঝে না দেখলে কষ্ট পাবে। আমি আমার আপনজন থেকে আঘাত পেলেও আমি যার আপনজন তাকে কষ্ট দেব না। আমি স্মিত হেসে নিচে চলে এলাম। রাত জাগা যাবে না। রাত জাগলে চোখের নিচে কালি পড়বে, যেটা আমি একেবারেই সহ্য করব না। এমনিতে চশমা পরার জন্য আমার চোখের নিচে কালি পড়েছিল, যেগুলো অনেক কষ্ট করে উঠিয়েছি। এখন চোখের নিচে কালি পড়লে কাল হলুদে বাজে দেখতে লাগবে। হলুদের অনুষ্ঠানে মেকআপ করার মতো ইচ্ছে আমার নেই। আমার মতে হলুদের অনুষ্ঠানে মেকআপ না করে প্রত্যেককে তার আসল রঙেই সেজে ওঠা উচিত, তাতে অনুষ্ঠান আরও বেশি সুন্দর হয়। তাই আমি কাল কোনো ধরনের মেকআপ করছি না। এখন শুধু ঘরে গিয়ে আই মাস্ক পরে শুয়ে পড়ব, তাহলে সাথে সাথেই ঘুম এসে যাবে। ঘরে এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম, তারপর চেঞ্জ করে শুয়ে পড়লাম। সারাদিনের ধকল আর নিব্র ভাইয়ার থাপ্পড়ে ঘুম আসতে বেশিক্ষণ লাগলো না। মিনিটের মধ্যেই আমি ঘুমিয়ে কাদা। মাঝরাতে মনে হলো কেউ একজন আমার কপাল ছুঁয়ে দিচ্ছে তার উষ্ণ ছোঁয়া দিয়ে, যে ছোঁয়া আমার বহু পরিচিত। ছোঁয়াটা ঘুমের মাঝে পাওয়ায় তেমন পাত্তা দিলাম না। এরকমটা আমার প্রায় মনে হয় যে ঘুমের মাঝে কেউ আমায় ছুঁতে চাইছে, কিন্তু ব্যাপারটা একেবারেই আমার মন গড়া, তাই সেদিকে আর বিশেষ মাথা ঘামাই না। নিদ্রা নিদ্রা নিদ্রা, ওঠো মা, তোর ভাইয়ের আজকে গায়ে হলুদ। অনেক বেলা হয়ে গেছে, এখন না উঠলে দেরি হয়ে যাবে। অনেক কাজ পড়ে আছে, আমাকে আবার কাজ করতে যেতে হবে। আমি তোকে ডাকার পিছনে সময় নষ্ট করতে পারবো না। কথাগুলো বলতে বলতে মা বিছানা ঠিক করে। আমি আড়মোড়া ভেঙে উঠে বসলাম। ঘড়িতে দেখি বেলা 10টা বাজে। 11টা থেকে অনুষ্ঠান শুরু, আর মা আমায় এখন ডাকছে। মায়ের দিকে না তাকিয়ে তাড়াতাড়ি করে লাফ দিয়ে উঠে কাল রাতে আধারের দেওয়া শাড়িটা নিয়ে বাথরুমে চলে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজা চুল পরিষ্কার করছি। আমার পরনে আধারের দেওয়া সেই কাঁচা হলুদ রঙের শাড়ি। আমার হাতে, কানে আর গলায় শোভা পাচ্ছে রূপোর অলংকার। চুলগুলো খানিকটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে ছেড়ে দিলাম।
আমার চুল খুবই পাতলা, যদিও চুল পড়ে না, কিন্তু আমার চুল জন্মগতভাবে কিছুটা লাল আর পাতলা। অবশ্য পাতলা চুলের জন্য মা অনেক আফসোস করে, কারণ তন্দ্রা আর মায়ের চুল অনেক ঘন। আমি যখন নাকে নাকফুল পরতে ব্যস্ত, তখনই ঘরে শাড়ির ব্লাউজের ফিতা লাগাতে লাগাতে ঢুকলো তন্দ্রা। আমাকে দেখে আমার সামনে এসে দাঁড়িয়ে হাত পা ছুঁড়ে রাগে অতঃপর বলে, ব্লাউজের ফিতা লাগিয়ে দে না, কিছুতে পারছি না লাগাতে। আমি ওর ফিতা লাগাতে লাগাতে বললাম, এত তাড়াতাড়ি হাইপার হোস কেন? একটু ধৈর্য ধরলেই সব পারিস তুই। সময় আর 10 মিনিট, এরপরও ধৈর্য ধরবো। এই কিন্তু লাস্ট। আমি বাবা আর পারবো না তোর শাড়ি আর জামার ফিতা লাগাতে। তোর হবু বর অব্রকে বলিস লাগাতে। শুধু একবার তোর বিয়েটা হোক, তারপর আমি বাঁচি। তোর জ্বালায় ফুরসত মেলে না। আমার কথায় তন্দ্রা হেসে আমায় 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, খুব তো ভালোই কাটাচ্ছিস সিঙ্গেল লাইফ। তোর সিঙ্গেল লাইফের 12টা বাজানোর জন্য কাউকে দরকার। আমি ভেঙচি কেটে বললাম, এক নিব্র ভাইয়ার জ্বালাতেই বাঁচতেছি না, আবার নাকি আরেকজন। আমার দরকার নেই বাপু। তন্দ্রা আমার কথায় কিছু বলল না, শুধু আলতো হাসলো। সাদ সেজে উঠেছে হলুদ রঙের বাহারি ফুল দিয়ে। সাদের একপাশে বর আর কনের হলুদের জন্য তৈরি করা হয়েছে প্রকাণ্ড স্টেজ। যে কেউ দেখলেই বলবে যে বিয়ের অনুষ্ঠানের দায়িত্বে ছিল সে নির্ঘাত শৌখিন মানুষ, কারণ প্যান্ডেলের আনাচে কানাচে শৌখিনতার ছোঁয়া। ছাদে জড়ো হয়েছে না হলে হাতে গোনা 100-2 মানুষ। তারা সকলেই একে অপরের সঙ্গে কথা বলতে ব্যস্ত। স্টেজে ভাইয়া আর নীলা আপুকে বসানো হয়েছে। আপু হলুদের জন্য একটা ইয়েলো গোল্ডেন কাজের শাড়ি পরেছে, আর ভাইয়া হালকা লাল সুতো কাজের মধ্যে হলুদ পাঞ্জাবি। দুজনের হলুদের জামা কাপড় আমার নিজের ডিজাইন করা। আমি জাহাঙ্গীরনগরে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছি বিধায় একটু একটু ডিজাইনিং আমি করি, আর সেই ডিজাইনই একদিন নীলা আপুর চোখে পড়ে, আর আমার উপর দায়িত্ব এসে পড়ে তাদের দুজনের বিয়ের অনুষ্ঠানের সব ড্রেস আমি রেডি করব। এতজন মানুষের মাঝে হুট করে আমি হাজির হওয়াতে ছাদের প্রায় অর্ধেক মানুষই আমার দিকে তাকিয়ে আছে, ভাব যেন কোনো ভূত দেখেছে। ওদের এরকম চাহনি দেখে আমি ভয়ার্ত চোখে নিজের দিকে একবার তাকালাম। কই না, ঠিকই তো আছে। তাহলে আমার দিকে এইভাবে তাকানোর মানে কি? আমি সবার দিকে চোখ গরম করে তাকালাম। সাথে সাথে সকলে নিজের কাজে মন দিল। আমি শাড়ির কুচি ঠিক করতে করতে আগাচ্ছি, তখনই আমার শাড়ির কুচিতে একটা ছেলের পা পড়লো। আমি ব্রু কুচকে তার দিকে তাকালাম, তারপর বললাম, আমার শাড়ির কুচিতে পাড়া দেওয়ার তোর অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, তাই না নীরব? নীরব আমার দিকে তাকিয়ে শয়তানি হেসে বলল, তোর মতো এত সুন্দরী শাড়ি যদি আমার পদতলে পড়ে তাহলে আমি ধন্য। আমি চোখ পাকিয়ে বললাম, ফ্লার্ট করছিস? আমার কথা শুনে নীরব চোখ দুটো বড় বড় করে ভয় পাওয়ার নাটক করে নিচের 2 গালে হাত ছুঁয়ে বলল, তওবা তওবা, কি বলছিস এসব? আমি আর ফ্ল্যাট ফ্ল্যাট কি সেটা তো আমি জানিই না। নাটক করিস না, সর সামনে থেকে। অব্র আর তন্দ্রা কই রে? দুটোতে আবার প্রেমালাপ করছে, তাই না? আর বলিস না, এই দুজনের টগর টগর শেষই হয় না। দুটোতে মিলে সারাদিন কি যে এমন কথা বলে আল্লাহ জানে। দুজনে আবার গেছে ছাদের কোনায়, ওখানে বসে দুটো লটর লটর করছে। নীরবের কথায় আমি রেগে বোম। এদিকে আমি নিব্র ভাইয়ার প্যারা খেতে খেতে বাঁচি না, আর এরা প্রেম করে। এদের প্রেম ছুটাইতেছি। আমি সাথে সাথে ছাদের কোনায় এগিয়ে গেলাম। আমার পেছন পেছন নীরবও এলো। আমি গিয়ে তন্দ্রা আর অব্র দুটোর কান টেনে ধরলাম। 2 প্রেমিক প্রেমিকা একসঙ্গে আ করে উঠল। আমি দাঁত মুখ খিচিয়ে বললাম, আমি এদিকে ক্ষণে ক্ষণে নিব্র ভাইয়ার দৌড়ানি খাই আর তোরা প্রেম করিস। তারা প্রেম করার অপরাধে তোদের জেলে দেব। শালা, আমার বোন কি করে এত লুচ্চা হলো আল্লাহ জানে। এই অব্রর সঙ্গে থেকে থেকেই লুচ্চা হয়েছে। অব্র নিজের কান ছাড়াতেই বলে, আমারে লুচ্চা না বইলা আমার ভাইরে ধর। ওই দেখ আমার ভাই ছাদের আরেক কোনায় দাঁড়াই, ওই নিজের খালাতো বোন নীরার সঙ্গে ইটিস পিটিস করতেছে। আমি তো আমার প্রেমিকার লগে করতেছি, কিন্তু নীরা তো ওর প্রেমিকা না, তাহলে ও কেন কথা বলবে নীরার সাথে? অব্রুর কথা শুনে আমার চোখ যায় ছাদের আরেক কোনায়। দেখলাম নিব্র ভাই নীরা আপুর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। এমনিতেই নীরা আপুকে আমার বেশ পছন্দ হলেও নিব্র ভাইয়ের সঙ্গে আপুর এত মেলামেশা আমার ভালো লাগে না। দুজনকে একসঙ্গে দেখলে আমার রাগ ওঠে। হলুদ লাগানো শেষে আমি আর নীরব নিচে নেমে এলাম। একে একে সকলে হলুদ লাগালো ভাইয়াকে। এমনকি
নিব্র ভাইয়াও নীরা আপুকে দিয়ে হলুদ লাগালো। হলুদ লাগিয়ে নিব্র ভাইয়া আবার নীরা আপুকে নিয়ে সেই পূর্বের জায়গায় গিয়ে দাঁড়ালেন। আমি আর এবার ওনার দিকে চোখ দিলাম না। আমি তখন চেয়ারে বসে ফোন ঘাঁটতে ব্যস্ত। হঠাৎ আমার গালে কেউ আলতো একটু হলুদ লাগিয়ে দিল। আমি চোখ তুলতেই দেখলাম নীরব আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসছে। আমি লাফিয়ে উঠে ওর পেছনে দৌড় দিলাম ফোনটা রেখেই। এত বড় সাহস, আমার গালে হলুদ লাগিয়েছে। আমি তো একে হলুদ স্নান করিয়েই ছাড়বো, না হলে আমিও জান্নাতুল তিরানা নিদ্রা নই। আমি নীরবের পেছনে দৌড়াতেই এক সময় ওকে হাতের নাগালে পেয়েও যাই, কিন্তু যেই না ওকে ধরতে যাব অমনি চেয়ারে হোঁচট খেয়ে পড়ে যেতে নেই। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলেছি। ভয়ের কারণে এখনো চোখ খুলতে পারছি না। কিছুক্ষণ পর যখন মনে হলো আমার হাড্ডি এখনো আস্ত আছে, তখন আস্তে আস্তে চোখ খুললাম। না, আমি বেঁচে আছি আর আমাকে নীরব ধরে ফেলেছে। কিন্তু আমাদের এভাবে রোমান্টিক পোজে থাকতে দেখে অনুষ্ঠানের সকলে আমাদের দিকে তাকিয়ে আছে। সাথে সাথে নিজের আর নীরবের দিকে তাকালাম। আমরা একেবারেই বেকায়দায় পড়েছি। নীরব আমাকে জাপটে ধরে আছে, ওর দুই হাত আমার পিঠে আর আমার দুই হাত ওর কাঁধে। আমি অপ্রস্তুত হয়ে ওকে ছেড়ে দাঁড়ালাম। আমার শাড়ি ঠিক করতে গিয়ে দেখলাম আমার পিঠে ভিজা ভিজা কিছু লাগছে। আমি তন্দ্রাকে ইশারা করলাম দেখতে। তন্দ্রা ইশারায় বলল আমার পিঠে নাকি হলুদ লেগে আছে। উফ, হলুদ লেগে গেল। এখন আবার হলুদ পরিষ্কার করতে বাথরুমে যেতে হবে। কি আর করার, আমি শাড়ি ধরে আস্তে আস্তে বাথরুমের দিকে পা চালালাম। বাথরুমে এসে শাড়ির কুচি ঠিক করে নিলাম। তারপর কোনো মতে হাত পেছনে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু না, হাত পেছনে যাচ্ছেই না। ব্যর্থ হয়ে চেষ্টা ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর আবারও চেষ্টা করার জন্য সামনে থাকা আয়নার দিকে তাকালাম, কিন্তু পেছনে নিব্র ভাইয়াকে দেখতেই আমার শরীরে হিম শীতল হাওয়া বয়ে গেল। আমি বরফের মতো জমে আছি, কারণ নিব্র ভাইয়ের ঠোঁটে এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি, যা দেখে আমার মনে হচ্ছে এই হাসি আমার ধ্বংস ডেকে আনবে। নিব্র ভাইয়া আমার ব্লাউজের ফিতা খুলতে খুলতে হাসি মুখে বললেন, তোর মনে অনেক আনন্দ লেগেছে তাই না? আমি ভয়ার্ত চোখে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। ভাইয়া আমার ব্লাউজের ফিতা খুলে পানি দিয়ে ভালো করে জায়গাটা পরিষ্কার করে দিল। আমি হাত ছেড়ে বাঁচলাম, তাহলে বেঁচে গেছি ভাইয়ার হাত থেকে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতেই আমার হাতে জ্বালা অনুভব করলাম। মনে হচ্ছে হাত যেন ভেঙে যাচ্ছে। আমি ভালো করেই বুঝতে পারছি নিব্র ভাইয়া আমার হাত মুড়ে ধরেছেন। আমি তবুও চুপ করে রইলাম। আমি শুধু আমার ধৈর্যের প্রহর গুনছি। যখন ধৈর্য শেষ হয়ে যাবে তখন সব ধ্বংস হবে। চুপ থাকার মেয়ে আমি নই। সময় বুঝে বাস দিব। ব্যথায় আমার চোখ দিয়ে অশ্রু বের হচ্ছে। ভাইয়া আমার দিকে তাকিয়ে কুটিল হাসি দিয়ে বলল, এই শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, আর যেন তোকে নীরবের আশেপাশেও না দেখি, না হলে আজ যেই কষ্ট দিয়েছি তৃতীয়বারে তা মরণ ফাঁদে পরিণত হবে। বলে আমার ঘাড় ধরে আমাকে নিজের কাছে টেনে নিলেন। অতঃপর মুখ নামিয়ে আমার ঘাড়ে নিজের ঠোঁট চেপে ধরলেন। মাঝরাতে ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে নিফ্র। খুব খারাপ লাগছে। নিদ্রার সঙ্গে এমনটা না করলেও পারত, কিন্তু তার কাছে তো উপায় ছিল না। নিদ্রা বুঝতে চাইছে না যে নীরবের এত ক্লোজ হয়েও নীরবের চাওয়া পাওয়া আরো বাড়িয়ে দিচ্ছে, যেটা একসময় গিয়ে বাদ ভাঙবে। কোনো কিছু একটা হয়ে যাওয়ার আগেই সব থামাতে হবে, নাহলে সব শেষ হয়ে যাবে। নিফ্র সিগারেট খেতে খেতেই এসব ভাবনা চিন্তা করতে করতে ঘরের দিকে হাঁটা দিয়েছিল। তখনই আধারের মাঝে কেউ হুট করে ওর নাক বরাবর ঘুষি বসিয়ে দেয়। নিফ্রোর হাত থেকে সিগারেট সিটকে পড়ে যায় আর ওর নিচেও পড়ে যায় ফ্লোরে। নিফ্রোর নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। ও অন্ধকারের মাঝে পকেট হাতড়ে ফোন বের করে, ফোনের ফ্ল্যাশ লাইট চালিয়ে সামনের দিকে আলো দেয়। অন্ধকারের মধ্যে শুভ্রকে বসে থাকতে দেখে অবাক হয়। শুভ্র ওর সামনে হাঁটু গেড়ে বসে আছে। তার মানে শুভ্রই ওকে পাঁচ মেরেছে। শুভ্রর চোখ রাগে লাল হয়ে গেছে, নর্মাল লাল। অন্য গল্পের নায়কদের মতো চোখ দিয়ে লাল রক্ত ছড়তেছে না। নিজেকে যে কিভাবে এখনো অব্দি আটকে রেখেছে সে একমাত্র ওই জানে। নিফ্র ওকে দেখে নিজের পকেট থেকে রুমাল বের করে রক্তমাখা নাক মুছে উঠে দাঁড়ায়। তারপর সাদের রেলিং এ ঠেস দিয়ে দাঁড়িয়ে আরেকটা সিগারেট জ্বালাতে জ্বালাতে বলে,